শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি ইন্টারপোলের, তাকে ফেরত না দিলে তা হবে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন, জানালেন আইন উপদেষ্টা। অতি বিপ্লবী হয়ে সমাজে অস্থিরতা তৈরি ও হঠকারিতা করা যাবে না, বললেন মির্জা ফখরুল। সংস্কারের ব্যাপারে কারো সবক লাগবে না, মন্তব্য আমির খসরু। বিগত নির্বাচনগুলোর শপথ ভেঙেছে ইসি, অপরাধের প্রমাণ পেলে বিচারের সুপারিশ করা হয়েছে, জানালেন ডক্টর বদিউল আলম মজুমদার। গোপালগঞ্জের রিসোর্টে অভিযান, সাবেক আইজিপি বেনজিরের কর ফাঁকি প্রমাণ পেল এনবিআর। সাবেক প্রতিমন্ত্রী জাকির ও চুমকির বিরুদ্ধে দুদকের মামলা। দায়িত্ব নিয়ে বাইডেনের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালা বদলে বাংলাদেশের সাথে সম্পর্কে প্রভাব পড়বে না, মত বিশ্লেষকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে। ভারতকে দেয়া চিঠির প্রেক্ষিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিলে তা প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে বলেও মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টা বলেন, ২৫টি জেলায় ২৫০০ গায়েবী মামলা চিহ্নিত করেছে সরকার। আগামী এক সপ্তাহের মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেন স্বৈরশাসক শেখ হাসিনা। দেশের ছাত্র জনতার উপর নির্বিচার হত্যাযজ্ঞের দায়ে শতাধিক মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফকালে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, ভারতকে দেয়া চিঠির প্রেক্ষিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিলে তা হবে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন। এটা আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে, তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নিব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরো কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। এই বিচার কাজের সাথে নির্বাচনের কোনো বিরোধ নাই, কোনো সম্পর্ক নাই। বিচারের গতিতে চলবে। বিচারের গতি নির্ধারণ করে হচ্ছে বিচারক ট্রায়াল, নির্বাচনের গতি নির্ধারণ করবে হচ্ছে রাজনৈতিক দলের ঐক্যমত্য। এটার সাথে কোনো বিরোধ নাই। আইন উপদেষ্টা জানান, ২৫টি জেলায় ২৫০০ গায়েবী মামলা চিহ্নিত করেছে সরকার। এসব মামলা প্রত্যাহারে সরকারের উদ্যোগের কথাও জানান উপদেষ্টা। বলেন, ফেব্রুয়ারির মধ্যে দেশের সব গায়েবী মামলা চিহ্নিত করে তা প্রত্যাহার করা হবে। আমরা গায়েবী মামলাগুলা লিস্ট করার এবং তালিকাবদ্ধ করার, আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু করি। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ইতিমধ্যে ২৫টি জেলায় ২৫০০-এর বেশি মামলাকে গায়েবী মামলা হিসেবে আইডেন্টিফাই করতে পেরেছি। ২৫০০-এর বাইরেও আরো অনেক থাকতে পারে। আমরা ইতিমধ্যে ২৫টি মামলায় ২৫০০-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী ৭ দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। আপনাদেরকে এটুকু শুধু বলতে চাই যে এই ২৫০০-এরও বেশি যে মামলা আছে, ওখানে লক্ষ লক্ষ আসামি আছে এবং এটা এক্সস্টিভ নাম্বার না। আরো অনেক জেলাতে আরো অনেক মামলা আছে এবং ২৫টি জেলাতেও আরো মামলার খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারব। আওয়ামী দুঃশাসনের সময় সরকারের সমালোচনা করায় সাইবার সিকিউরিটি আইনে দায়ের করা সকল মামলা আগামী ২ সপ্তাহের মধ্যে প্রত্যাহার করার কথাও জানান আইন উপদেষ্টা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি বিপ্লবী চিন্তা ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা নৈরাজ্য সৃষ্টি করা যাবে না, কোনো হঠকারিতা করাও ঠিক হবে না। তিনি অভিযোগ করেন, দেশকে একটি জঞ্জালে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার, আর এখন নানা দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চলছে। আরো জানাচ্ছেন সিকান্দার রেমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করা হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাজ যেভাবে চায় রাজনীতিবিদ সেভাবে তৈরি হয়। দীর্ঘদিন সংগ্রাম করে সফলতা অর্জনের পর যে অস্থিরতা চলছে তা থেকে বেরিয়ে আসতে হবে। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা
চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না, নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। ওই চে গুয়েভারার কথা উনি বললেন, অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেবো, এই মুহূর্তে আমি দখল করব, এই মুহূর্তে আমি সব অন্যায় পড়িয়ে দেবো, এটা হয় না। ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ, একটা প্রতি ধীরে ধীরে যেতে হয়, যেতে গেলে কিছুটা পারা যায়, তাও সবকিছু যে সুনিশ্চিত হবে তা নয়। বিএনপি মহাসচিব বলেন, সম্ভাবনা তৈরি হয়েছে, সংস্কার প্রস্তাব আসছে, সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হবে, ন্যূনতম সংস্কার করে একটি নির্বাচনের কথাও বলেন তিনি। তো একটা কথা আবার আমি বলি, আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন। হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই, এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই, হচ্ছে যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। আমার এক্সেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি, এখন আমার সেই জায়গাটা নেই। বিএনপি মহাসচিব আশা করেন, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন তিনি। আরেকটা ক্ষেত্রে সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সত্যিকার আড্ডাই হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি 200 সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না, জাতীয় সরকার গঠন করা হবে, এরপর 31 দফা সংস্কার বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার দুপুরে যশোরে অর্থনীতি পুনরুদ্ধারের রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় খসরু আরও বলেন, সংস্কার অনেকের জন্য নতুন হতে পারে, কিন্তু বিএনপির জন্য নয়। সংস্কারের ব্যাপারে কারো ছবক নেওয়া লাগবে না বিএনপির। বাংলাদেশের 90% অগ্রগতি বিএনপি বাস্তবায়ন করেছে। খুনি হাসিনার আমলের ভ্যাট ও কর নিয়ে স্বৈরাচার সরকারের বাজেট বাতিলেরও দাবি জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। কারণ আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে স্বৈরাচার যে বাজেট দিয়ে গেছে সেই বাজেটটা বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা নতুন বাজেট করবে। শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, এটা যদি আমরা না বুঝি, আমরা ধারণ করতে না পারি, আমাদেরও কোনো ভবিষ্যৎ নাই, রাজনীতিবিদদেরও কোনো ভবিষ্যৎ নাই, কোন রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ থাকবে না। মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে সেটা ধারণ করতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা নাগরিকদের খুন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, দেশের মানুষ চায় না তারা ক্ষমতায় আসুক। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন তথ্য জানিয়ে তিনি আরও জানান, গেল 3 নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, শপথ ভঙ্গ করেছে। তদন্ত করে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাদের বিচার করার সুপারিশ করা হয়েছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। নির্বাচন ব্যবস্থা সংস্কারে দেয়া প্রস্তাব ও তা বাস্তবায়নে সরকার ও নির্বাচন কমিশনের করণীয় নিয়ে আলোচনার আয়োজন করে নির্বাচন কমিশনের সাংবাদিকদের সংগঠন RFED। অনুষ্ঠানে প্রধান আলোচক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো অসৎ উদ্দেশ্যে নয়, নির্বাচন অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রস্তাব করা হয়েছে। যে গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে এবং একই সাথে তারা শপথ করেছে এবং শপথ ভঙ্গ করেছে। তো এই জন্য আমরা বলেছি একটা কমিশন গঠন করা। কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যেন বিচারের আওতায় আনা। তো আমরা কোনো সুস্পষ্ট অপরাধের কথা বলিনি, আমরা একটা কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্ত এবং নিরপেক্ষ তদন্তের কথা আমরা বলেছি। তিনি আরো বলেন, যারা অপরাধ করে শাস্তি পেয়েছে তাদের নির্বাচনী ব্যবস্থা থেকে দূরে রাখার সুপারিশ করা হয়েছে। সরকার সেটি গ্রহণ করবে বলে আশা তার। ফেরারি আসামি যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলার ব্যাপারে বড় ভয়াবহ ভূমিকা পালন করেছে, তারা যেন নির্বাচনী অঙ্গন থেকে বিতাড়িত হয়, এটা আমরা চেষ্টা করেছি। নির্বাচন ব্যবস্থাটা একটা শক্ত ভিত্তির উপর দাঁড়াবে এবং এর মাধ্যমে যদি আমরা তো আশা করি যে এর মাধ্যমে পুনরাবৃত্তি না হওয়ারই সম্ভাবনা। এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার জানান, কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কিনা সেটি দেখার বিষয় নির্বাচন কমিশনের। প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে
গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। তো এখন আমরা প্রস্তাব করেছি, কারণ অধিকাংশ জনগণে চায় না। সিদ্ধান্ত কারা অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করতে পারবে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, আমাদের এখতিয়ারের বাইরে। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসের মধ্যে স্থানীয় ও সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন বদিউল আলম মজুমদার। গণতান্ত্রিক ব্যবস্থাটাও কার্যকর করার পথ সুগম হবে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। এ সময় জার্মান চ্যান্সেলরকে প্রধান উপদেষ্টা জানান, 6টি সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে তিনি নেতৃত্ব দিচ্ছেন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে জুলাই সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো। এছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান ইস্যুতে আলোচনা করেন তারা। এছাড়াও সাইডলাইনে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোসের সাথেও আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে 4 দিনের সফরে বাংলাদেশ সময় বিকেল 5:30টায় জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রথমবারের মতো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে আলাদাভাবে বাংলাদেশ বিষয়ক ডায়ালগ হবে। সেখানে বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে বিশাল অঙ্কের রাজস্ব ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর এর গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। তার সম্পত্তির সাথে তথ্য বিবরণের কোনো মিল নেই বলে জানান সিআইসির উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে এলাহি। বলেন, যাচাই বাছাই শেষে আইন অনুযায়ী বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জ থেকে মোহাম্মদ রেজাউলের তোলা ছবিতে বিস্তারিত এসএম ফয়জের রিপোর্টে। বাংলাদেশ পুলিশ প্রধানদের মধ্যে নানা কারণে বিশেষভাবে আলোচিত, সমালোচিত আর বিতর্কিত বেনজির আহমেদ পদে থাকাকালে ক্ষমতার বাইরের রাজনৈতিক দল আর নেতাদের তুচ্ছ তাচ্ছিল্য করা ছিল তার মজ্জাগত। অবসরের পর বের হয়ে আসে তার পর্বত সমান দুর্নীতির চিত্র। দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে লাপাত্তা বেনজির। তবে দুদকের সন্ধানে বের হয়ে আসতে থাকে তার সম্পদের খোঁজ। এবার সাবেক দাপটে আইজিপি বেনজির আহমেদের সাভানা রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়েছে এনবিআর এর গোয়েন্দা শাখা সিআইসি। মঙ্গলবার বিকাল 4টায় অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনবিআর এর গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের কর্মকর্তারা। জানান, রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে, তদন্ত শেষে করা হবে মামলা। আমরা সুনির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে, করফাকির তথ্যের ভিত্তিতে এখানে এসেছিলাম। সাভানা ইকো রিসোর্ট প্লাস সাভানা ইকো রিসোর্টের যারা পরিচালক আছেন প্লাস এদের স্বার্থ সংশ্লিষ্ট যিনি ব্যক্তিরা আছেন তাদের ব্যাপারে কিছু তথ্য ছিল, সেইটাই আমরা যাচাই করতে এবং কিছু তল্লাশি করার জন্য আমরা এখানে এসেছিলাম। যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে। তারপরও একদম সুনির্দিষ্ট হওয়ার জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আমি আগেই বলেছি কিছু বিভাগের কাছ থেকে আমাদের কিছু তথ্য সংগ্রহ করতে হবে সুনির্দিষ্ট, তাহলে আমরা বলতে পারবো এক্সাক্ট ফিগারটা। বেনজিরের আরো রিসোর্ট এবং বিভিন্ন সম্পত্তির খোঁজে সিআইসি অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। যে ব্যক্তি অথবা যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগটা এসেছে তাদের আয়কর নথি যাচাই করা হয়েছে। যাচাই শেষে আমরা দেখেছি যে কি পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, কি পরিমাণ তথ্য দেখানো হয়নি। সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে কি পরিমাণ টাকা পাচার করেছে তারও তদন্ত শুরু করেছে সিআইসি। দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযানের পর এবার সাবেক দাপটে আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়েছে সিআইসি। তারা বলছেন, নিয়মনীতি তোয়াক্কা না করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন কোটি কোটি টাকা, করেছেন সম্পদ, সেই সঙ্গে ফাঁকি দিয়েছেন বিপুল অঙ্কের রাজস্ব। এসএম ফয়েজ, বাংলা ভিশন, গোপালগঞ্জ।
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক দুই প্রতিমন্ত্রী জাকির হোসেন ও মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া কুষ্টিয়া ১ আসনের সাবেক এমপি সারোয়ার জাহানের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। মঙ্গলবার দুদকের ঢাকা জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। ১২ কোটি টাকারও বেশি অবৈধভাবে সম্পদ অর্জন ও ৩০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার নিজ নামে ৯টি অ্যাকাউন্টে সন্দেহজনকভাবে ১৭,৫৬,১৯,২৭৭ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী গাজীপুর ৫ আসনের এমপি মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পালনকালে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৫,২৭,০০,০০০ টাকারও বেশি সম্পদ অর্জন এবং নিজ নামে ৯টি ব্যাংক হিসাবে ১২,৩২,০০,০০০ টাকা জমা এবং ৯,৯৯,০০,০০০ টাকা উত্তোলন সহ অস্বাভাবিক লেনদেন করে প্রাপ্ত অর্থ ও সম্পত্তির অবৈধ উৎস গোপন আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। জনাব মোহাম্মদ জাকির হোসেন সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১২,৮১,০০,০০০ টাকারও বেশি সম্পদ অর্জন সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে হামলার ঘটনায় আহতদের পক্ষে ছাত্ররা জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীতি নির্ধারকরা আলোচনায় না বসলে তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন। এ বিষয়ে আগামীকাল বুধবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত জানানো হবে। আর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিরা কেউ কেউ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী হলেও কেউই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সাংগঠনিক পরিসরে যুক্ত নয় বলে দাবি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক প্রেস বিজ্ঞপ্তিতে। বিস্তারিত মুবাশশির আহমেদের রিপোর্টে। মঙ্গলবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে কার্যালয় বন্ধ করতে বাধ্য হন নেতাকর্মীরা। পরে সংগঠনের দপ্তর সেলের সম্পাদক জাহিদা হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ে বিপদগামী কয়েকজন মানুষ এসে বিভিন্ন অপ্রীতিকর স্লোগান দিতে থাকে। একসময়ে তারা জোর জবরদস্তি করে কার্যালয়ের ফটক বন্ধ করে দেয়। এতে অফিস রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়ে এবং পরিস্থিতি শান্ত করতে আগত ব্যক্তিদের দাবি দাওয়া শুনতে চান, কিন্তু তারা সহযোগিতার বদলে নির্বাহী সদস্যদের ওপর চড়াও হন। পরে ঢাকা মেডিকেলের সামনে সংবাদ সম্মেলনে আহতদের পক্ষে ছাত্ররা তাদের বক্তব্য তুলে ধরেন। আমাদেরকে সমন্বয়করা বলছে গতকালকে যে যাত্রাবাড়িতে হামলা হয়েছে সেটার একটা বিচার নিশ্চিত করবে। তো আমরা 2টা বাজে সেখানে গেছি, তারা কেউ এসে উপস্থিত হয় নাই। এরই পরিপ্রেক্ষিতে আমরা 2:30টার সময় সেখানে অবস্থান কর্মসূচি পালন করি। হামলার বিচার চাইতে গিয়ে আবারও হামলার শিকার হয়ে আমরা মর্মাহত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের সন্ত্রাসী আচরণ এই প্ল্যাটফর্ম ও জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। এটি জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। হামলায় জড়িত সকলকে বহিষ্কার না করে প্রশ্রয় দেয়া হলে আমরা ধরে নিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ক্ষমতার কাছাকাছি গিয়ে ছাত্রলীগেরই পদাঙ্ক অনুসরণ করছে। দিনে দিনে তারই রং এবং রূপ ধারণ করে চলছে ক্রমাগত। মেডিকেল থেকে একটি মিছিল নিয়ে বাংলা মোটরে আসেন বিক্ষুব্ধ ছাত্ররা। পরে সেখানে সাময়িক অবস্থান নেন তারা জানান, উদ্ভূত ঘটনার জের ধরেই প্রধান কার্যালয়ের সামনে এসেছেন তারা। সমস্যার সমাধান না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা এখন আইনের দ্বারস্থ হব। আমরা এখন আমাদের একটি প্রতিনিধি দল পুলিশের কাছে গিয়ে আমাদের যে আনুষ্ঠানিক অভিযোগপত্র এবং যারা চিহ্নিত হামলাকারী তাদের নাম এবং আমাদের কাছে যে প্রমাণগুলো আছে আমাদের বক্তব্যের ভিত্তিতে সেগুলো উপস্থাপন করে আসব এবং আমরা তাদেরকে জানিয়ে রেখে আসব যে আগামীকাল সকালের মধ্যে যদি তারা এই চিহ্নিত আসামিদের আমরা প্রমাণ দিয়ে আসার পরেও গ্রেপ্তার করতে না পারেন বা না চান, সেক্ষেত্রে আমরা আমাদের সম্মিলিত যে সিদ্ধান্ত সেটা আগামীকাল সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি প্রেস ব্রিফিং করে আমরা আপনাদের সকলকে জানিয়ে দিব। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সাংগঠনিক সব সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব। আলোচনার বদলে যারা সহিংসতার পথ বেছে নেবে তাদের বিষয়ে বিন্দুমাত্র সহানুভূতি প্রদর্শন না করার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।
দীর্ঘ 17 বছর পর আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস মোল্লার দখল থেকে মুক্ত করা হয়েছে মিরপুরের পল্লবী এলাকার সাংবাদিকদের নামে বরাদ্দ করা 7 একর জমি। দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়ে এই জমি দখল মুক্ত করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এ সময় পুলিশের সাথে বস্তিবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শুভ মাহফুজের রিপোর্ট। 2006 সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের নামে প্রায় 300 সিনিয়র সাংবাদিককে 7 একর জমি বরাদ্দ দেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার। এরপর সাংবাদিক সমিতি এই জমির আংশিক দখলে নিলেও 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বরাদ্দের পুরোটাই দখলে নেন ওই এলাকার সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। সরকার পতনের পর এই জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল 9:30টার দিকে ওই জমিতে গড়ে তোলা শত শত বস্তি উচ্ছেদ শুরু করে গৃহায়ণ কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সদস্যরা। আগাম নোটিশ ছাড়াই উচ্ছেদের অভিযোগ তোলেন বস্তির বাসিন্দারা। পুলিশের সাথে তারা সংঘর্ষেও জড়িয়ে পড়েন। আমরা ভাঙতাছি নিজে নিজে, আবার দেখু দিয়ে লইছে এই লাইকে হইছে মারামারি। কোন টাইম টুম ধরে সবার আইসা ভাঙা বলাইছে বস্তিটারে। আমাকে যে ক্ষতিটা করলে ক্ষতিটা আমরা এখন একখানে যে যাই থাকবো হেও তো পারবো না, মাল নাই থাকবো কি দিয়া। একটা ফ্ল্যাট ভাড়া 10,000 টাকা, আর একটা লোক বস্তি থাকে 2,000 টাকা, তার মাসিক ইনকাম 5,000 টাকা, সে 10,000 টাকা আপনি ফ্ল্যাট ভাড়া দেবে আপনি। তবে গৃহায়ণ কর্তৃপক্ষের দাবি যথাযথ নিয়ম মেনে চালানো হয় উচ্ছেদ অভিযান। এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। আমরা যথাযথ প্রপার নিয়ম মেনে আমাদের কাছে একটা ফাইলই আমরা মেনটেন করি মোবাইল কোর্টের, সেই ফাইলের যথাযথ সব কিছু ডকুমেন্ট রেখে আমরা এটা প্রোগ্রেস করেছি এবং আমাদের কাছে ভিডিও আছে এবং লাস্ট 24 আওয়ার্সেও কিন্তু মাইকিং হয়েছে, এর আগেও হয়েছে। আমি অত ডিটেলসে যাচ্ছি না। এখন উচ্ছেদ মাঝপথে রয়েছে, এটা শেষ করতে পারি যেন, এটাই হচ্ছে আল্লাহর কাছে কামনা আর কি। দীর্ঘ সময় পর জমি পুনর্দখলে খুশি সাংবাদিক নেতারা। জানান, যতবারই উদ্ধার করতে গেছেন ততবারই এই জমি দখল করে নিতেন ইলিয়াস মোল্লা। গত সরকারের কারণে আমরা এখানে আসতে পারি নাই। আমরা 17 বছর ধরেই এখানে চেষ্টা করছি, বিভিন্ন সময় উদ্যোগ গ্রহণ করছি, আনসার রাখছি, বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের পুলিশ ও প্রশাসন আমাদেরকে বিভিন্ন সময়ে সহযোগিতা করেছে, কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তের কারণে আমরা এখানে আসতে পারি না। 2008 সালে জায়গাটা আমাদেরকে আংশিকভাবে বুঝিয়ে দেয়, কিন্তু 2009 সালে ইলিয়াস মোল্লা এমপি হওয়ার পর, আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পরে আমাদের সমুদায় জায়গা ইলিয়াস মোল্লা দখল করে নেন। ইলিয়াস মোল্লার ড্রাইভার, ইলিয়াস মোল্লার ভাই বোন বন্ধু শুরু করে রাজনৈতিক কর্মী যারা আছে, এরা মূলত এইখানে বস্তি থেকে টাকাটা তুলতো এবং এই জায়গায় আমরা কয়েকবার চেষ্টা করেছি আসার জন্যে। আমাদেরকে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে, আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে এখানে আর উনি ঢুকতে দেন নাই। এদিকে সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছেন উচ্ছেদ হওয়া বস্তিটির 20,000-এর বেশি বাসিন্দা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। সরে গেছেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল সহ অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের পর পাঠানো হবে নিজ দেশে। এর আগে অভিষেক ভাষণে ট্রাম্প বলেন, আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রকে আবারও মহান করে তোলার কথাও বলেন। ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ, ভারত, কানাডা, জার্মানি, জাপান, ইউক্রেন ও রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শপথ নিয়ে ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে বসলেন ক্ষমতার মসনদে। শপথ নেওয়ার পরই জো বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প। ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞা বাতিল করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন তিনি। এমনকি ক্যাপিটল হিল দাঙ্গায় গ্রেপ্তার 1500 জন সমর্থককে কারামুক্তি দিতে সই করেছেন ট্রাম্প। জো বাইডেন আমলের প্রায় 80টি নির্বাহী আদেশ বাতিল করছি। সেগুলো ছিল অনেক বেশি উগ্র এবং ধ্বংসাত্মক। যুক্তরাষ্ট্র বাইডেন আমলে ইতিহাসের অন্যতম খারাপ প্রশাসন দেখেছে। সেখান থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র। এর আগে সোমবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ডোনাল্ড ট্রাম্পের শপথ পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস। এ সময় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেন সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শপথের পর অভিষেক ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু হলো, আবারও আমেরিকাকে মহান করে তোলা হবে। আপনারা আমেরিকার স্বর্ণযুগের সূচনা দেখতে পাচ্ছেন। আমরা যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে
প্রতিশ্রুতিবদ্ধ। খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রবাসী তাদের সেরা সময় পার করবে। ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ট্রাম্পকে অভিনন্দন বার্তা পাঠিয়ে বলেছেন, দুই দেশ সহযোগিতার নতুন পথ অন্বেষণে একসাথে কাজ করবে। এছাড়া ভারত, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, ইউক্রেন, জাপান, ব্রাজিল সহ প্রভাবশালী দেশের নেতারা ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় মেয়াদে ভিন্ন পরিস্থিতির মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি অভিবাসনের পাশাপাশি বিশ্বের যুদ্ধবিগ্রহ নিয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ট্রাম্প প্রশাসনকে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয় বাংলাদেশের সাথে সম্পর্কে তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশে পরিবর্তন হবে বলে যারা ভাবছেন তারা বাস্তব চিন্তা করছেন না বলে অভিমত তাদের, বরং গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবেন বলে মনে করেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। তবে অভিবাসীদের জন্য সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা সেখানকার বাংলাদেশি প্রবাসীদের। যুক্তরাষ্ট্র ঘুরে এসে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। তিনি জয়ী হওয়ার পর থেকেই জল্পনা কল্পনা শুরু হয়েছে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে কিনা তা নিয়ে। কারণ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে ট্রাম্পের মন্তব্য, ট্রাম্প প্রশাসন ও ভারতের সম্পর্ক এবং ট্রাম্পকে নিয়ে ডক্টর ইউনূসের আগেকার সমালোচনা সহ নানা কারণে বাংলাদেশ মার্কিন সম্পর্কে প্রভাব পড়তে পারে বলে আলোচনা রয়েছে। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলেও বাংলাদেশ বিষয়ে দেশটির পররাষ্ট্রনীতিতে তেমন পরিবর্তন আসবে না। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাবর্তন, অর্থনীতিকে স্থিতিশীল করা, দায়িত্বশীল একটা প্রতিবেশী হিসাবে বা আমাদের অংশীদাররা যারা আছেন আন্তর্জাতিক পর্যায়ে তাদের সাথে সাবলীল সম্পর্ক বজায় রাখা, এই বিষয়গুলোতে বোধহয় ট্রাম্প প্রশাসনের কোনো আপত্তি থাকবার কোনো কারণ দেখি না। এবং সেই প্রেক্ষাপটে আমার ধারণা সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এখন যেরকম আছে, ট্রাম্প প্রশাসন আসলেও এইরকমই থাকবে। যারা মনে করেন যে ট্রাম্প প্রশাসন আসলে বাংলাদেশে পরিবর্তন হবে, তারা বোধহয় আমার ধারণা বাংলাদেশের বাস্তবতার বাইরে গিয়ে হয়তো সেটা ভেবে থাকলেও থাকতে পারেন। দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প অভিবাসী বিষয়ে নির্বাহী আদেশে সই করায় আতঙ্কে কোনো কোনো প্রবাসী, তবে অন্যরা আবার আশার কথাও বলছেন। অনেক জটিল করে ফেলবে, কারণ একজন ইমিগ্রেন্ট অথবা সিটিজেন আগে যেরকম তাদের দেশের নাগরিকদেরকে আনতে পারতো, সেটা আনাটা খুব দুর্বিষহ হয়ে দাঁড়াবে। বাংলাদেশি যারা আমরা আমেরিকায় আছি তাদের ক্ষেত্রে তেমন কোনো বড় প্রভাব পড়বে তা না, আমরা তো আমেরিকাতেই আছি। দুদেশের নতুন প্রশাসনের অধীনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা সবার। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প জেতার পরই নানা ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়েছে। কি হবে প্রবাসীদের, বাংলাদেশি সহ যে সমস্ত প্রবাসীরা রয়েছেন তাদের ভাগ্য কোন দিকে যাচ্ছে, সেটা নিয়ে আসলে আলোচনা সমালোচনা। তবে বাংলাদেশি প্রবাসীরা মনে করছেন তেমন বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। ইমরুল কায়েস, বাংলাভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে অংশ নিতে হলে আগে গণহত্যার বিচারের সাজা ভোগ করতে হবে আওয়ামী লীগকে। বরিশালে জামায়াতের কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। বিকেলে কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে হয় এই সম্মেলন। বরিশালে 2 যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে সমাবেশ করল জামায়াত ইসলামী। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট হিসেবে আখ্যায়িত করেছেন। শেখ হাসিনার রাজনীতির কঠোর সমালোচনা করেন তিনি। এর আগে দুপুরে বরিশাল মহিলা জামায়াতের সম্মেলনে অংশ নেওয়ার পর জামায়াতের আমির যান চরমনাই মাদ্রাসায়। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় 2 দলের শীর্ষ নেতা আগামীর বাংলাদেশে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আগে সংস্কার ও পরে ভোট আয়োজনের পক্ষে মত দেন 2 শীর্ষ নেতা। ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পান, তারপরে তারাই রায় দিবে যে ওনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন। রাজনীতির নাম যদি গণহত্যা হয়, তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। 2 দলের শীর্ষ নেতা আগামী নির্বাচনে অংশ নিতে হলে আগে গণহত্যার বিচারের সাজা ভোগ করতে হবে আওয়ামী লীগকে।
রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি হাসিনাকে দেশে এনে বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার রাতে চুয়াডাঙ্গার নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান ইশরাক হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে, বিএনপি নেতাকর্মীদের গুম করেছে, এসব অন্যায়ের বিচার হতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় দাস। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, দুঃসময়ে দলের জন্য নিবেদিত ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত দোয়া মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। শাহজাহানপুরে নিজ বাসায় আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের সততা নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান আফরোজা আব্বাস। বলেন, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মানুষের কষ্টে পাশে থাকতে হবে। গত 15-16 বছর চরম নির্যাতনের পরও দল সুসংগঠিত হয়েছে। সদস্য নবায়ন কার্যক্রমের সফলতা প্রত্যাশা করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তো আজকে আমরা এমন একজন নেতার জন্য এখানে এসেছি যার জন্য আমরা এই মহিলা দল পেয়েছি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে আজকে তার এই 89তম জন্মদিনে। ঘুমন্ত নারী সমাজকে জাগিয়ে তুলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাগিয়ে তুলেছিলেন, বলেছিলেন যে সংসারের পাশাপাশি দেশের জন্য তোমাদের প্রয়োজনীয়তা রয়েছে, তাই দেশের কাজে তোমরা আসো। তো আমরা তো এখন রাজনীতি করছি, কিন্তু তার মানে এই না আমরা যে আমরা সংসারটাকে ফেলে দিয়েছি, সংসার ফেলে দিইনি। আজকে যে আপনারা এতগুলো আমাদের বোনেরা এসেছেন, সবাই কিন্তু রান্নাও করেছেন, সবাইকে সন্তানদের খাইয়েছেন, সংসারটা গুছিয়ে তারপরে এসেছেন দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে। তো আমরা এসেছি কারণ আমরা জানি যে দেশের জন্য আমাদের দরকার আছে। তিনি আমাকে যোগ্য মনে করেছেন, এনেছেন। আমি আমার যোগ্যতা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি। আমি আমার সততা নিষ্ঠা দিয়ে আমি আজকে এই জায়গায় আসার চেষ্টা করেছি আপনাদের সকলকে সাথে নিয়ে। আমার এই যে জনপ্রিয়তা বলেন, আমাকে যে আপনারা ভালোবাসা দেন, আমার এই জায়গাটা আসার পিছনে অবশ্যই আপনাদের সকলের অবদান আছে। আপনাদের মতো বোনরা যদি না থাকতো তাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না। আমার এক ডাকে যে আপনারা সবাই চলে আসলেন, তাহলে সেটাই তো আমার কৃতিত্ব আমি মনে করি। আমরা তো এটাই শিখেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে, যে ভালো ব্যবহার, যেটার জন্য কখনো পয়সা লাগে না। কিন্তু তো পয়সার জন্য মানে আমি পয়সা দিব তুই আমার সাথে ভালো ব্যবহার করবা, সেটা তো নাই। এখানে হলো আন্তরিকতা। সেই আন্তরিকতাটা এবং ভালো ব্যবহার সবসময় আপনাদের সাথে আমার থাকবে। আমি গর্ববোধ করি ঢাকা মহানগর দক্ষিণ, আজকে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থাকতেন তাহলে তিনি দেখতেন একটা সুসংগঠিত সুশৃঙ্খল একটা রাজনৈতিক মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণ, যারা অন্তত দুর্দিনে প্রতিটা দিন প্রোগ্রাম করেছে, প্রতিটা দিন মাঠে থেকেছে। 15 জন হলেও 20 জন হলেও ওরা প্রতিটা থানায় প্রোগ্রাম করেছে। একটা দিনও মিস হয়নি ঢাকা মহানগর দক্ষিণের মেয়েরা যে মাঠে নামেনি। আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, মূল দল সব ভাইরাও করেছে, কিন্তু মহিলা দল অবশ্যই ছিল। লন্ডনে গিয়েছিলাম আমি, প্রতিদিন তো মানে আমরা যেতে পারিনি, অনেক দূরে একদিন পর গিয়েছি এবং যখনই গিয়েছি প্রায় প্রতিদিনই ওনার সাথে আমার দেখা হয়েছে। এবং ঢুকলেই ওনার শারীরিকভাবে কেমন আছেন জানি না, ওনার এটা ডাক্তার বলতে পারবেন, কিন্তু মানসিকভাবে উনি ভালো আছেন। এবং দেখলে ওনার ভিতরে যে কষ্ট, এটা আমরা কেউ বুঝতে পারবো না। উনি একটা হাসি যে দিতেন কি সুন্দর করে, যে কত খুশি যে হয়েছেন, এবং একটা মানে কি বলবো, একদম মায়ের মতো করে কথা বলতেন আর কি। অনেক ঠান্ডা ওখানে। একদিন আমি বের হয়ে আসছি, আমাকে বলছি তুমি রুমে ঢুকো। আমি তো বুঝতে পারলাম না, বলে কি আগে পড়ো, ওভারকোট পড়ো, তুমি ওভারকোট পরে তারপর বের হবা। তো এটা তো একদম মাই বলে না, এই মেয়ে তুমি যাচ্ছ কোথায়। তো সেই জিনিসগুলো উনি খেয়াল করেন। তো অনেক ভালো লেগেছে, প্রতিদিনই দেখা হয়েছে, অনেক মানে ভালো সময় কাটিয়েছি। তবে শারীরিক সুস্থতা কামনা করি ওনার ম্যাডামের। উনি জানি না হয়তো ভিতরে কেমন আছেন, কিন্তু কখনো বুঝতে পারিনি যে ওনার ভিতরের মানে অসুস্থতা। কেউ বুঝবে না, এটা কেউ বুঝবে না, উনি কাউকে কখনো বুঝতে দেন না। মানসিকভাবে অনেক শক্ত। তো সেই মানে মানসিকতা তো আমরা মানে আমাদের মাধ্যমে উনি দিতে চান আমাদের মাঝে।
আমরা সেটাই ধারণ করি এবং চাই যে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ম্যাডাম সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। আর সেই মনোবলকে ধারণ করে আমরা দেশে আবার এই যে স্বৈরাচারী হাসিনাকে বিদায় করলাম, এটা আমাদের বারবার বলতে হবে। আমাদের এই 15 বছরে কি করেছে, কি নির্যাতন করেছে, কিভাবে আমাদের নিষ্পেষিত করেছে, আমাদের ভাইদের, আমাদের মায়েদের, আমাদের বোনেদের, আমাদের সন্তানদের কি করেছে। এই যে গুম, খুন, হত্যা, এই যে আপনারা আজকে বোনেরা এসেছেন, আপনাদের প্রত্যেকের পরিবারে হয়েছে, আমাদের বোনেদেরও হয়েছে, বোনেদের ভাইদের সাথে হয়েছে, স্বামীর সাথে হয়েছে, বাবাদের সাথে হয়েছে, তাইলে তো আমরা তো ভুক্তভোগী। আমরা কি নির্যাতন সহ্য করেছি, এটা বিচার আল্লাহ করবে না? কিছুদিন আগে দেখলাম যে আল্লাহ নাকি তাকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ তারকে দিয়ে আরো কিছু ভালো কাজ নাকি করে। তার ভালো কাজ আর আমরা চাই না। আল্লাহ রহমত করুক তার কাছ থেকে আমাদেরকে। তো আমরা বারবার কিন্তু সবাইকেই বলতে হবে যে আমরা কি নির্যাতনের মানে পার করে এসেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের যৌক্তিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই, শুধু কোন ধরনের রাষ্ট্র গঠনের জন্য কাজ করা হবে সেই বিষয়ে চিন্তা গুরুত্বপূর্ণ, এমন মন্তব্য করেছেন অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে থানা প্রতিনিধি সভায় ডক্টর সলিমুল্লাহ খান এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই অনুষ্ঠানে তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সংশয় দেখা দিয়েছে। দলগুলোর উদ্দেশ্যে ডক্টর সলিমুল্লাহ খান বলেন, রাজনৈতিক দল সঠিকভাবে দেশ চালাচ্ছে কিনা সেটি পাহারা দেওয়ার জন্য অনেক রাজনৈতিক দল দরকার। এখন যদি আপনারা তার ইতিহাসকে মূলধন করে রাজনৈতিক দল গড়ে তুলতে চান, কেউ বাধা দিতে পারবে না। আপনাদের দল আপনারা করবেন এবং আপনাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দল লাগবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন যেগুলি বিদ্যমান রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একটু সংশয় দেখা দিয়েছে যে এই তরুণ ছাত্ররা যদি তাদের নিজেদের দল গঠন করে তাহলে আমাদের কি অবস্থা হবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যদি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই, আমাদের অনেক রাজনৈতিক দল লাগবে এবং এক রাজনৈতিক দল সঠিকভাবে দেশ চালাচ্ছে কিনা সেটা দেখার জন্য তার জন্য পাহারাদার দরকার। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে, এমন বিধান রেখে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করা হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় এবং স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025-এর গেজেটে বলা হয়েছে, প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 2 জন বিচারক, যাদের মাঝে একজন অবসরপ্রাপ্ত, একজন কর্মরত, হাইকোর্টের 2 জন বিচারক এবং অ্যাটর্নি জেনারেল নিয়ে 7 সদস্যের এই কাউন্সিল গঠন করা হবে। অন্য সদস্য হবেন এই কাউন্সিলের চেয়ারম্যান, অর্থাৎ প্রধান বিচারপতি মনোনীত একজন আইনের অধ্যাপক বা আইন বিশেষজ্ঞ। এই কাউন্সিল নিজ উদ্যোগে সম্ভাব্য প্রার্থীদের নাম সংগ্রহ করবে। একই সঙ্গে যে কোনো মানুষ, যে কোনো আইনজীবী যেন নিজের ইচ্ছায় আবেদন বা কারোর নাম প্রস্তাব করতে পারেন সে ব্যবস্থা রাখা হয়েছে। এই কাউন্সিল প্রাথমিক যাচাই বাছাই করার পর সাক্ষাৎকার নেবে। কাউন্সিলের নাম হবে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। জনস্বাস্থ্য সুরক্ষায় সিগারেটের কার্যকর করার উপর প্রস্তাবনা শীর্ষক সেমিনার হয়েছে রাজধানীতে। সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রের কনফারেন্স হলরুমে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার। বক্তাদের মধ্যে ছিলেন উন্নয়ন সমন্বয়ের সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর জাহিদ রহমান, লিড পলিসির অ্যাডভাইজার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, রিসার্চ ডিরেক্টর ডক্টর SM জুলফিকার আলী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পাঠ্যপুস্তক থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুছে ফেলে দিলেও মানুষ তাকে ভোলেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে রাতে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, সংস্কারের নামে অহেতুক সময় বিলম্ব করা হলে সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে। সংস্কার চলমান প্রক্রিয়া। বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জন্ম উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত কিনা ভাবতে হবে বলেছে এবি পার্টি। পার্টির কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ পুনর্গঠন বা রাষ্ট্র সংস্কারের যে জনদাবি ছিল সেটাকে সামনে রেখে সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে। নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে এবি পার্টির মূল্যায়ন জানাতে এই আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে রাজধানীর বড় মগবাজারে। 35 নং ওয়ার্ড হাতিঝিল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে এর আয়োজন করা হয়। এছাড়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গরিব ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে কেরানীগঞ্জে। জিঞ্জিরা মডেল টাউন ও নজরগঞ্জ এলাকায় এতে প্রধান অতিথি ছিলেন যুব দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল কবির পলক। রাজধানীর একটি হোটেলের ইসলামী ব্যাংকের দুদিনব্যাপী বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সালাম সহ অন্যরা। আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এর পলিসি বিপণনের কার্যক্রম শুরু করেছে সিটি ব্যাংক পিএলসি। রাজধানী বিজয়নগর ইসলামী শাখায় এর কার্যক্রম শুরু করা হয়। এতে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওরুফ হায়দার ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের পিএলসির ডিএমডি মোহাম্মদ মাসুদুজ্জামান খান। আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি ব্যাংকের রিজিওনাল হেড অব ব্রাঞ্চের মোহাম্মদ মাসুদুর রহমান ও সিনিয়র ম্যানেজার ব্যাংক ইন্স্যুরেন্স প্রোডাক্ট মোহাম্মদ মাহবুব হোসেন সহ অন্যরা। মৌলভীবাজারে ব্যবসায়ী সমিতির আলোচনা সভা হয়েছে রাজধানীর চকবাজারে। তাজমহল টাওয়ারে এতে প্রধান অতিথি ছিলেন সমিতির সভাপতি হাজী সৈয়দ মোহাম্মদ বশির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক হাজী গোলাম মাওলা। উপস্থিত ছিলেন ইউরো বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন সহ স্থানীয় ব্যবসায়ী ও সুধীজনেরা। পরে 12 দিনের আবাসন মেলার উদ্বোধন করা হয়। কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সামুদা স্পেক কেম লিমিটেডের ব্র্যান্ড স্যাম ব্রন্ড এর বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সাভারে ব্রাক সিডিএমএ সাদেশ থেকে এতে অংশ নেন সেলস টিমের সকল সদস্য ও পরিবেশকরা। এই সময় প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা হায়দার কোম্পানির লক্ষ্য অর্জনে সেলস টিম ও পরিবেশকদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সেলস অ্যান্ড মার্কেটিং AKM মাহমুদুল হাসান ও চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান IDLC ফাইন্যান্স পিএলসির তাদের শরিয়া অর্থায়ন উইন্ডো IDLC ইসলামিক এর আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেছে। রাজধানীর একটি হোটেলে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী। এছাড়া IDLCর ফাইন্যান্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ, IDLC ফাইন্যান্সের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক M আমান উদ্দিন, সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরেকবার। শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি ইন্টারপোলের, তাকে ফেরত না দিলে তা হবে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন, জানালেন আইন উপদেষ্টা। অতি বিপ্লবী হয়ে সমাজে অস্থিরতা তৈরি ও হঠকারিতা করা যাবে না, বললেন মির্জা ফখরুল। সংস্কারের ব্যাপারে কারো সবক লাগবে না, মন্তব্য আমির খসরু। বিগত নির্বাচনগুলোর শপথ ভেঙেছে ইসি, অপরাধের প্রমাণ পেলে বিচারের সুপারিশ করা হয়েছে, জানালেন ডক্টর বদিউল আলম মজুমদার। গোপালগঞ্জের রিসোর্টে অভিযান, সাবেক আইজিপি বেনজিরের কর ফাঁকি প্রমাণ পেল এনবিআর, সাবেক প্রতিমন্ত্রী জাকির ও চুমকির বিরুদ্ধে দুদকের মামলা। দায়িত্ব নিয়ে বাইডেনের 78টি নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের, যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালা বদলে বাংলাদেশের সাথে সম্পর্কে প্রভাব পড়বে না, মত বিশ্লেষকদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।